প্রতি বর্গের প্রথম ও তৃতীয় কোনটা? প্রতি বর্গ মানে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। প্রতি বর্গের প্রথম আর তৃতীয় অর্থাৎ ক আর গ। ক আর গ যখন উচ্চারণ করব তখন কি হচ্ছে? উচ্চারণে নিঃশ্বাস জোরে বার হয় না। এই ক আর গ যখন উচ্চারণ করছি তখন নিঃশ্বাস জোরে বার হয় না। সেই জন্য প্রতি বর্গের 1 এবং 3 এই বর্ণকে বলা হচ্ছে কি? অল্প প্রাণ। ক্লিয়ার? এবার হচ্ছে মহাপ্রাণ। প্রতিবর্গের দ্বিতীয় এবং চতুর্থ। প্রতিবর্গের দ্বিতীয় এবং চতুর্থ। কই দ্বিতীয়? প্রতিবর্গের দ্বিতীয় এবং চতুর্থ। এই বর্ণ উচ্চারণে নিঃশ্বাস যুক্ত হয়, মানে নিঃশ্বাস বেশি হয়। সেই জন্য এই প্রতিবর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে বলা হচ্ছে মহাপ্রাণ। এবার অঘোষ সঘোষ। অঘোষ বর্গ হচ্ছে কোনটা? প্রতিবর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণের উচ্চারণের সময় কণ্ঠস্থ স্বরতন্ত্রের কম্পন হয় না। প্রতিবর্গের কি বললাম? প্রতিবর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ। প্রতিবর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ কই? প্রতিবর্গের প্রথম আর দ্বিতীয় বর্ণ যখন উচ্চারণ করব তখন স্বরতন্ত্রের কম্পন হয় না। স্বরতন্ত্রের কম্পন হয় না বলে কণ্ঠস্বর মৃদু থাকে। কণ্ঠস্বর মৃদু থাকে। সেই জন্য এই বর্ণগুলিকে বলা হয় অঘোষ বর্ণ। অর্থাৎ তাহলে মনে রাখতে হবে অঘোষ হচ্ছে প্রথম এবং দ্বিতীয়। কাকে বললাম? না, প্রতিবর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণের উচ্চারণের সময় কণ্ঠস্থ স্বরতন্ত্রের কম্পন হয় না বলে কণ্ঠস্বর মৃদু থাকে। বুঝতে পেরেছ? এই বর্ণগুলিকে অঘোষ বর্ণ বলা হয়। এবার কি আছে? সঘোষ বা ঘোষ বা নাদ বর্ণ বা নাদ বর্ণ। প্রতিবর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম। প্রতিবর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম কই? আমরা লক্ষ্য করব প্রতিবর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম এই বর্ণগুলি যখন উচ্চারণ করি স্বরতন্ত্রের কম্পন হয়। স্বরতন্ত্রের কম্পন হয়। দেখো ড, ঢ মূর্ধন্য, দ, ধ দন্তান্ন। এই যে বর্ণগুলো যখন উচ্চারণ করছি তখন স্বরতন্ত্রের কম্পন হচ্ছে। এই স্বরতন্ত্রের কম্পন হওয়ার জন্য এই বর্ণগুলোকে কী বলছি আমরা? সঘোষ বা নাদ বর্ণ। চলে এসো তোমরা, চলে এসো, চলে এসো। এবার কি আছে? স্পর্শ বর্ণ। অর্থাৎ স্পর্শ বর্ণ কাকে বলবো? এই যে ক থেকে ম পর্যন্ত এই যে 25খানা বর্ণ আছে, এই 25খানা বর্ণ আমাদের উচ্চারণ করার সময় বর্ণগুলি অর্থাৎ জিহ্বাটি কোনো না কোনো অংশে স্পর্শ করে। যেমন ক, খ, গ, ঘ, ইং। দেখো আমাদের এটা কিন্তু কণ্ঠবর্ণ বলা হচ্ছে। আমাদের জিভটি বলছে, আমাদের জিহ্বাটি এই যে 25খানা বর্ণ ক থেকে ম পর্যন্ত উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটি কোনো না কোনো অংশে স্পর্শ করে, মুখের কোনো না কোনো অংশে স্পর্শ করে। যেমন দেখো ত, থ, দ, ধ দন্তান্ন। দেখো জিভটা কিন্তু দাঁতে স্পর্শ করি। দেখো প, আমার লক্ষ্য করো প, এই যে দুটো ওষ্ঠ বা ঠোঁট, প, ফ, ব, ভ, ম। এই যে বর্ণগুলি উচ্চারণ করার সময় কোথায় স্পর্শ করছে? ও ঠোঁটে। ঠোঁটকে আমরা ভালো কথা কি বলি? ওষ্ঠ। সেটা ওষ্ঠ বর্ণ। প, ফ, ব, ভ, ম। বুঝতে পারা যাচ্ছে? তাহলে এই যে 25টি ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ, এই 25টি বর্ণকে বলা হচ্ছে কি? স্পর্শ বর্ণ। ঘৃষ্টধ্বনি কাকে বলবো? ঘৃষ্টধ্বনি হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে শ্বাসবায়ুর বহির্মান পথ প্রথমে রুদ্ধ হয়ে তারপরে সামান্য মুক্ত হয় এবং ঘর্ষণের মতো হয়ে শ্বাসবায়ু বহির্গত হয়। সেই রকম ঘর্ষিত ব্যঞ্জনের নাম ঘৃষ্টধ্বনি। চ, ছ বর্গীয় ঝ। ঘৃষ্ট হচ্ছে চ, ছ বর্গীয় ঝ। এই যে 4টে বর্ণ চ, ছ বর্গীয় ঝ, এই 4টি বর্ণ উচ্চারণ করার সময় কি হচ্ছে? ঘোষিত। অর্থাৎ যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে শ্বাসবায়ুর বহির্গমন পথ প্রথমে
যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় মুখবিবর সংকীর্ণ হয়ে তার মাছ দিয়ে শ্বাসবায়ু শীষ দেওয়ার মতো হয়ে নির্গত হয় তাকে বলা হয় উষ্ণধ্বনি। উষ্ণ মানে গরম, অর্থাৎ যে বর্ণগুলো উচ্চারণ করব তখন একটু উষ্ণ মানে কি গরম, অর্থাৎ শ্বাসবায়ু থেকে একটু গরম বায়ু বার হবে, সেটাই হচ্ছে উষ্ণবর্ণ। উষ্ণবর্ণ কোনগুলি? উষ্ণবর্ণ হচ্ছে তালব্যস্য, দন্তস্য, হ, তালব্যস্য, দন্তস্য, হ। এবার আছে অর্ধস্বর ও তরলস্বর, তরণজাত ধ্বনি, নাসিক্য ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, কম্পনজাত ধ্বনি। কম্পনজাত কি? কম্পনজাত কোনগুলো? র, রকে বলা হয় কম্পনজাত। আশ্রয়ভাগী কোনগুলো? আশ্রয়ভাগী হচ্ছে খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ। এটাকে কি বলা হয়? অযোগ্যহ। এরা কিন্তু সরাসরি উচ্চারিত হতে পারে না, ওরা কারো সঙ্গে যুক্ত হয়। যেমন বলো অনেক সাথে কী হবে? মাংস। তারপরে খণ্ডত্বতে কী হবে? বিসর্গতে কী হবে? দুঃখ, চাঁদ। এই যে বর্ণগুলো উচ্চারণ করার সময় এদের কিন্তু সাহায্য লাগছে, সেই জন্য এরা হচ্ছে আশ্রয়বাহী। কম্পনজাত বললাম, কম্পনজাত কি? কম্পনজাত হচ্ছে র। পার্শ্বিক ধ্বনি কাকে বলা হয়? ল। কেন পার্শ্বিক ধ্বনি লকে কেন বলা হয়? কারণ ল উচ্চারণের সময় জিভের দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়। ল উচ্চারণের সময় কি হয়? জিভের দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়, সেজন্য লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, রাখলাম।